হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি অন্তিক আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। যেই টিউটোরিয়াল আমরা গত গত ক্লাসে যেই কন্ট্রোল স্টেটমেন্ট সম্বন্ধে আমরা জেনেছিলাম, সেই কন্ট্রোল স্টেটমেন্টের কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। আচ্ছা, তো চলুন শুরু করি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটু বড় করি। এখানে দুইটি প্রবলেম এখানে দেওয়া হয়েছে, আপনারা গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। প্রথমে বলছে যে টেক এ নাম্বার ফ্রম ইউজার অ্যান্ড চেক ইফ ইটস এ নাম্বার, ইভেন নাম্বার অর অড নাম্বার। আচ্ছা, প্রথম যে প্রবলেমটা হচ্ছে আমাদের ইউজার থেকে একটা নাম্বার নিতে হবে, সেই নাম্বারটা চেক করতে হবে এটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার। দ্বিতীয় প্রবলেমটা কি বলছে? দ্বিতীয় প্রবলেম হচ্ছে একটি নাম্বার ইউজার থেকে নিতে হবে, যে নাম্বারটি পরবর্তীতে আমাদের চেক করতে হবে এই নাম্বারটি কি পজিটিভ নাকি নেগেটিভ নাম্বার। ওকে, সিম্পল। এই প্রবলেমটা কিন্তু সিম্পল। আমি যদি আপনাদেরকে একটু একটু মনে করাই, আহ, আপনারা হয়তো বা জানেন যে ইভেন নাম্বার কোনগুলো, অড নাম্বার কোনগুলো। তারপর আমি একটু মনে করা দিচ্ছি। সাপোজ আমি কিছু নাম্বার নিচ্ছি এখানে 1 2, তারপর হচ্ছে 3 4 5 6 আরও অনেক নাম্বার আছে। আচ্ছা, তো আমরা যখন ইভেন নাম্বার চেক করব সেক্ষেত্রে আমরা কী করি? ইভেন নাম্বার চেক করার যে প্রথম শর্ত, সেই শর্তটি হচ্ছে, একটাই শর্ত আছে। এই শর্তটি হচ্ছে কি, যদি আমাদের কোনো সংখ্যাকে, এগুলো এখানে কিন্তু সংখ্যা, কোনো সংখ্যাকে যদি, আচ্ছা সাপোজ আমি সংখ্যা সমান নেব হচ্ছে, সাপোজ এই যে এখানে যতগুলো আপনারা সংখ্যা দেখতে পাচ্ছেন, সাপোজ এই সংখ্যাগুলোকে আমি ধরে নিলাম হচ্ছে n, ধরে নিলাম n একটি সংখ্যা। আচ্ছা, তো n একটি সংখ্যা, যখন কোনো সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যদি ভাগশেষ 0 আসে, সেক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা এটা হচ্ছে ইভেন নাম্বার। আচ্ছা, তাহলে অড হওয়ার এখন শর্তটা কি? অড হওয়ার যে শর্তটা ওটা হচ্ছে, যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি কোনো কিছু আসে, সেক্ষেত্রে আমাদের যেই আহ, সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে অড নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে ইভেন নাম্বার, সরি, ইভেন নাম্বার। আচ্ছা, তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সাপোজ আমি একটা নাম্বার নিব হচ্ছে এখান থেকে, এ লাইন থেকে সাপোজ আমি একটা নাম্বার নিব হচ্ছে 4। আচ্ছা, 4 একটি নাম্বার নেব। তাহলে আমাদের প্রথম সূত্র কি? এই 4কে যদি 2 দিয়ে ভাগ করি, 2, দেখেন তো আমরা শূন্য পাই কিনা। হ্যাঁ, শূন্য পেলাম। তাহলে এই 4টা হচ্ছে একটা ইভেন নাম্বার। ওকে, এরপর আমি আরেকটি সংখ্যা নিব, ধরেন হচ্ছে 5। এই 5টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখেন তো বাক্স আসছে কিনা। হ্যাঁ, আসতেছে। তাহলে এটা কি অড নাম্বার। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে ভাগ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কথা ছিল কি, ভাগ করলে আমাদের 0 আসবে। আচ্ছা, ভাগ ভাগ মানে হচ্ছে আমরা সিম্পল এটা বুঝি, তাই না? তো আমরা আরেকটি অপারেটরের সাথে আমরা ইতিমধ্যে পরিচিত, যে অপারেটরের নাম হচ্ছে মডুলাস অপারেটর। আচ্ছা, এই মডুলাস অপারেটর মানে কি? আমরা থেকে বললাম যে মডুলাস মানে হচ্ছে যখন আমাদের ভাগফলের দরকার হবে, সেক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র এই যে ভাগফলটা যখন দরকার হবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই ভাগ চিহ্নটা ইউজ করব। আচ্ছা, যদি আমাদের এমন সিচুয়েশন আসে যে আমাদের ভাগশেষেরও ভেরিফাই করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা এই মড সাইনটাকে ইউজ করে থাকি। এটা বলা হয় মড সাইন। আচ্ছা, তো যখন আমরা ভাগশেষের দরকার হবে, তার মানে আমাদের এখানে যে রেজাল্টটা আসবে, সাপোজ যদি আমি n/2, ধরেন n একটি নাম্বার যেখানে n হচ্ছে 4/2, তাহলে আমাদের যখন ভাগফল দরকার হবে তখন আমাদের এখানে আসবে, রেজাল্ট আসবে 2। আচ্ছা, যখন আমরা n মডুলাস 2 করব, সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা আসবে মানে হচ্ছে 4 মড 2, সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 1, সরি 0। তো দেখেন তো, আমি একটু যদি আপনাদের প্রোগ্রামে নিয়ে যাই তাহলে ঠিক আছে কিনা। আচ্ছা, প্রোগ্রামে নেওয়ার আগে আপনাদেরকে আবারও মনে করা দিচ্ছি, যখন আমরা কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 আসে, আচ্ছা, যখন আমরা ইকুয়ালিটি বোঝাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ইকুয়াল দিই না। আমি অলরেডি বলছি, যখন আমরা একটা ইকুয়াল দেব তখন সেটা হয়ে যাবে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে ইকুয়ালিটি বোঝানোর জন্য আমরা কি ইউজ করে থাকবো? দুইটা ইকুয়াল সাইন।
তো এখানে দেখেন আমি আহ, শূন্যের সাথে কম্পেয়ার করছি ইকুয়াল সাইন দিয়ে। যদি এখানে যে ভাগফলটা আমরা পাবো, ভাগফলের যে ভাগশেষটা আমরা পাবো, এই ভাগশেষটা একটা ভ্যালু, তাই না? তো ভাগশেষটা ধরেন এই এখানে একটি এন মানে হচ্ছে কি 4 মডুলাস 2, তো এখানে ভাগশেষটা হচ্ছে যে পাবো হচ্ছে আমরা কত 0। তো এই জিরোটা একটা ভ্যালু, এই ভ্যালুটা যদি ইকুয়াল 0 হয় তাহলে আমরা বুঝবো যে এটা এম এর নাম্বার। যদি এই এখানে যে ভাগশেষটা আমরা পাবো, এই ভাগশেষের ভ্যালুটা যদি আমাদের 0 না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা বুঝবো যে এটা অড নাম্বার। আচ্ছা, তাহলে আমরা দেখি একটু। তো আমি যদি প্রোগ্রামে যাই, প্রথমে আমাদের প্রথম যে ধাপটা আমাদের বলতে হবে সেটা বলছে কি টেক এ নাম্বার ফ্রম ইউজার। আচ্ছা, ইউজার থেকে নাম্বার নিতে হবে। তো আমরা সিম্পল, আমরা জানি যে ইউজার থেকে কীভাবে নাম্বার নিতে হয়। তো আমরা ইউজার থেকে কীভাবে নাম্বার নেব, আমাদের ইউজার থেকে কোনো ইনপুট নিতে হলে, আমাদের কিবোর্ড থেকে কোনো ইনপুট নিতে হলে আমরা একটি ফাংশনে ইউজ করি, যে ফাংশনের নাম হচ্ছে স্ক্যানআপ ফাংশন। এই ফাংশনটার কাজ কি, ইউজার থেকে ইনপুট নেওয়া বা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। তো এই ফাংশনটার আমাদের যে ইয়ে ছিল, প্রথমে আমাদেরকে তার ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে, তারপর হচ্ছে যেই ভেরিয়েবলের মধ্যে দিব প্রথমে একটা অ্যাড্রেস সাইন দিব, অ্যাড্রেস সাইন দিয়ে ওই ভেরিয়েবলটার নাম আমরা বলে দিব। সাপোজ আমি অ্যান ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে ভেরিয়েবলটা ক্রিয়েট করা নাই, ফার্স্ট অফ অল আমাদের এই ভেরিয়েবলটা আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। অ্যান নামে একটি ভেরিয়েবল আমরা নিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা এই নাম্বারটা হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে আমাদের ভ্যালুটা স্ক্যানার ফাংশনের মাধ্যমে ভ্যালুটা আমরা এই অ্যাড্রেসে স্টোর করব। আচ্ছা, তাহলে আমি আবার একটু আপনাদের মনে করে দিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল আমাদের সি প্রোগ্রামের হেড লিখি, তারপর হচ্ছে আমাদের বডি লিখি। আচ্ছা, তো আমাদের হেডের মধ্যে আমাদের হেডার ফাইলগুলো থাকে, আর বডির মধ্যে আমাদের যাবতীয় কোড যেগুলো আমরা লিখতে চাই, যে কোডগুলো হচ্ছে যে প্রোগ্রাম আমরা তৈরি করতে চাই সেই প্রোগ্রামের কোডগুলো আমরা এই বোর্ডের মধ্যে লিখে থাকি। আচ্ছা, তো এখানে আমরা stdio ডট মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার নামে একটি ফাইল আমরা এখানে ইউজ করলাম। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যেটাকে আমরা বলে হচ্ছে stdio ডট h। আচ্ছা, এই ফাইলের মধ্যে কোন ফাংশনগুলো আমরা এখানে ইউজ করবো, স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনগুলো। আচ্ছা, মানে হচ্ছে আমি যখন ইউজার থেকে কোনো একটি ইনপুট নিতে যাচ্ছি বা আমি আমার ডিসপ্লেতে কোনো আউটপুট শো করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা প্রিন্টএফ ফাংশনে ইউজ করে থাকি। তো এই ফাংশনগুলো আমাদের এই ফাইলের মধ্যে আগে থেকে ডিফাইন করা আছে, জাস্ট আমরা এগুলোকে এখানে কল করে ইউজ ইউজ করতেছি। আচ্ছা, তাহলে স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচার কী ছিল, সিনট্যাক্সটা কী ছিল? স্ক্যানএফ একটি ফাংশন, যেহেতু একটি ফাংশন সেহেতু হচ্ছে আমাদের এই যে প্যারেন্থেসিসের মধ্যে আমার যাবতীয় কোডগুলো থাকবে। আচ্ছা, তো আমাদের এখানে আমাদের হেডার ফাইলের পরে আমরা চলে আসবো আমাদের কোথায়, মেইন ফাংশন থেকে। আমাদের মেইন ফাংশন থেকে আমাদের মেইন প্রোগ্রামটা রান হবে। আচ্ছা, তবে এতটুকু আমরা বুঝলাম। স্ক্যানর ফাংশনের প্রথম শর্ত হচ্ছে তাকে বলে দিতে হবে প্রথমে আমরা কোন ডেটা টাইপের কোন ডেটা টাইপ আমরা ইউজ করতেছি ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, তো আমরা যে অ্যাড্রেসটা দিলাম, যে ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে আমাদের ভ্যালুটা স্টোর করবো স্ক্যানআপ ফাংশন দিয়ে, সেই ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম, সেই অ্যাড্রেসটার মধ্যে যেই ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার ডেটা টাইপটা আমাদেরকে ভেরিফাই করতে হবে কোন ডেটা টাইপের। এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপের আমরা ডিক্লেয়ার করলাম। আচ্ছা, তো যেহেতু ইন্টিজার টাইপের ডেটা টাইপ, তার ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, %d। আমাদের স্ক্যানআপ ফাংশন প্রথমে বলতে হবে তার ফরম্যাট স্পেসিফায়ার, দেন হচ্ছে যেই ভেরিয়েবল আমরা ইনপুট নিতে যাচ্ছি সেই ভেরিয়েবলের অ্যাড্রেস। আমি আবার আগের ক্লাসটা মনে করে দিলাম, আশা করি আপনারা আবারও ক্লিয়ার হলেন। ওকে, দেন হচ্ছে আমাদের ইনপুটের কাজ শেষ। দেন হচ্ছে এখন আমাদের চেক করতে হবে ইফ ইটস এ ইভেন অর অড নাম্বার। তাহলে আমরা গত ক্লাসে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে আমরা দেখলাম, পরিচিত হলাম। তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কীভাবে ইউজ করি, আমরা হচ্ছে যদি ইফ, এরপর হচ্ছে কন্ডিশন দি প্যারেন্থেসিসের মধ্যে আমাদের প্রথম কন্ডিশন কি, ইভেনের যে কন্ডিশনটা ছিল যে আমাদের এনটা যদি, আচ্ছা এক্ষেত্রে আপনাদের একটা জিনিস ভেরিফাই করবো বলছিলাম, সেটা হচ্ছে দেখেন আমি যদি এখানে আরও দুইটা ভেরিয়েবল নেই, একটি ভেরিয়েবল নেই, জাস্ট আপনাদের ভেরিফাই করার জন্য আপনার লাগবে না এটা। ধরুন আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, দুইটাই নেই, ras1 ras2 ras2। আচ্ছা, দুইটা ভেরিয়েবল নিলাম আপনাদের ভেরিফাই করানোর জন্য যে আসলে কি হচ্ছে এখানে। যদি আমরা কে ডিভাইড করি 2 দিয়ে, সেক্ষেত্রে কি পাচ্ছি, আর আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবো হচ্ছে
অ্যান্ডকে মড করার পরে মড অপারেটর যখন ইউজ করব, অ্যান্ডকে মড করার পরে রেজাল্টটা কি আসতেছে। আচ্ছা, তো আমার কথা অনুযায়ী আমি আপনাকে দেখালাম যে 4 দিয়ে যখন আমরা দুদিকে ভাগ করি তখন আমাদের ভাগফল যেটা আসবে ওই ভাগফলটা হচ্ছে আমাদের এখানে থাকবে, এই ভ্যালুটা আমাদের ভাগফল থাকবে। আচ্ছা, তো আর বললাম যে যখন আমরা মড ইউজ করবো সেক্ষেত্রে আমাদের ভাগশেষটা থাকবে। একটু দেখি তো আসলে কীরকম কিনা। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা যদি দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের দুইটা পার্সেন্টেজ দিতে হবে। পার্সেন্টেজ দেওয়ার পর আমাদের ভেরিয়েবলগুলোর নাম আপনাদেরকে বলে দিতে হবে, র্যাস 1, র্যাস 2 বলে দেওয়ার পরে এখন আমরা আমাদের প্রোগ্রামটাকে যদি রান করাই তাহলে আমরা দেখব, আমরা যদি এখানে কোনো একটা নাম্বার, সরি আমি যদি যে উদাহরণটা দিচ্ছি ওই উদাহরণের 4টা যদি আমি এখানে দিই, এন্টার করি, দেখেন একটাতে 2 একটাতে 0। আচ্ছা, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য এখানে ইউজ করব নিউ লাইন, নতুন লাইনে, কারণ আমাদের এটা মিশে যাচ্ছে, তাহলে আমরা বুঝতেছি এখানে বিষ আসতেছে, আসলে বেশ কোনো কিছু না। ঠিক আছে, আমি একটু এখন যদি আপনাকে দেখাই তাহলে দেখেন, প্রথম আমরা 4 ইনপুট নিলাম। হ্যাঁ, ইনপুট নেওয়ার পরে প্রথমে যে কাজটা করলাম, ইনপুট নেওয়ার পরে আমাদের একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল, রেজাল্ট 1 নামে একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করবো এনকে। আমাদের এনটের মান ছিল কত 4, এই 4কে 2 দিয়ে ভাগ করার পর ভাগফল কত আসবে, দেখেন ভাগফল এখানে 2 আসতেছে। আর এখন দেখেন ভাগশেষ কত আসতেছে, ভাগশেষ আসতেছে কত 0। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে আসলে এটা ভাগশেষের কাজ করতেছে। আচ্ছা, তো এতটুকু বোঝানোর জন্য ওকে, তো আমি এগুলোকে কেটে দিচ্ছি, এগুলো আমার এখন কোনো দরকার নাই, জাস্ট আপনাদের ভেরিফাই করার জন্য এটা আমি ইউজ করলাম। এখন আমি কন্ডিশনটা দিচ্ছি, যদি আমাদের এখানে কন্ডিশন আমরা দিব, যদি আমাদের এনকে ভাগ করবো, তাই না, ভাগশেষ আমার দরকার, ভাগশেষ যদি 0 আসে, ভাগ করার পর ভাগশেষ যদি 0 আসে, সেই ক্ষেত্রে তুমি প্রিন্ট করে দাও, প্রিন্ট করে দাও কি এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। আচ্ছা আচ্ছা, ইভেন নাম্বার, আমাদের সংখ্যার মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে, হয় 2 দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ যাবে না, সবগুলো সংখ্যার মধ্যে। ধরেন 1 থেকে 100 যদি আপনি সংখ্যা বিবেচনা করেন তাহলে 1 থেকে 100-এর মধ্যে প্রথম সংখ্যা কি 1, 1 1 দ্বারা ভাগ যাবে, ভাগ যাবে, হ্যাঁ যাবে। আচ্ছা, 2 2 দ্বারা ভাগ যাবে, 3 3 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তো দেখেন আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, 1 কি 2 দিয়ে ভাগ যাবে না, 2 কি 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ, 3 কি 2 দিয়ে ভাগ যাবে না, 4 কি 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ। তাহলে দেখেন একটার পর একটা, একটার পর একটা, তাই না। তাহলে দেখেন আমাদের প্রতিটা সংখ্যা, তার মানে এরকম আমাদের এই সিকোয়েন্স, আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করতেছে আমাদের সংখ্যাগুলা, যে 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ আসে 0 আসে তাহলে নাম্বারটা ইভেন, যদি না আসে তার মানে আমাদের আর চেক করা লাগতেছে না, বাকি সংখ্যাগুলোকে চেক করা লাগতেছে না যে বাকি সংখ্যাটা কি ভাগশেষ আসতেছে নাকি আসছে না, অবশ্যই আসতেছে না। যদি যে সংখ্যাগুলো আমাদের আসতেছে মানে 0 সমান আসতেছে ভাগশেষ, সেগুলো আমরা চোখ বন্ধ করে বলবো যে সেগুলো হচ্ছে ইভেন নাম্বার। হ্যাঁ, আর যদি না আসে তাহলে এটাও আমরা চোখ বন্ধ করে বলবো যে এটা হচ্ছে অড নাম্বার। আমাদের বাড়তি বলা লাগতেছে না যে এটা অড নাম্বার না, কারণ এগুলোর মধ্যে আর কিছুই নেই। আপনি নিজেও চেক করে দেখতে পারবেন যে আমাদের অডের যে ইয়েটা ওটা এখানে মেনটেন করতেছে কিনা, আপনি নিজে চেক করবেন, এটা আপনার কাজ। ঠিক আছে, তো দেখেন এখন যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা একটা ইনপুট নেব, ধরেন আমি হচ্ছে 20 একটা ইনপুট নিলাম, নেওয়ার পর আমাদের এখন রেজাল্ট প্রিন্ট করবে ইভেন নাকি অড, দেখেন এটা ইভেন। আচ্ছা, এখন আমি আরেকটি ইনপুট নিচ্ছি, ধরেন হচ্ছে 3 একটি ইনপুট নিচ্ছি, একটি অড নাম্বার, তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা আমরা সাকসেসফুলি তৈরি করে ফেললাম। আচ্ছা, আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসবো, যেখানে হচ্ছে টেক এ নাম্বার ফ্রম ইউজার, ইউজার থেকে একটা নাম্বার নাও, যেটা চেক করবে হচ্ছে চেক করবে কি এটা পজিটিভ নাকি নেগেটিভ নাম্বার। আচ্ছা, পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার চেক করার জন্য আমাদের যে শর্তটা আমরা অলরেডি জানি, যারা জানি না আমরাও জানবো এখন, আমরা অলরেডি একটা নাম্বার লাইনের সাথে আমরা পরিচিত, আমরা অলরেডি এটা দেখলাম। নাম্বার লাইন ডান পাশে যত যাবো তত হচ্ছে আমাদের ভ্যালুগুলোর মান বাড়তে থাকে, 1 2 3 4। যদি আমার ড্রয়িংটা একটু খারাপ তারপরও এটা ইগনোর করবেন, বুঝে নেবেন। আর বাম পাশে যত যাবো তত আমাদের ভ্যালুগুলোর মান কমতে থাকবে, ডট 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 কমতে থাকবে। আচ্ছা, যেগুলো বাড়তেছে 0 বাদে, কিন্তু যেগুলো বাড়তেছে ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি, যদি বাড়ে তখন আমরা বুঝি যে যদি কোনো ভ্যালুর মান বাড়ে তখন আমরা বুঝি যে ভ্যালুটা হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। ঠিক আছে, পজিটিভ দিকে যাচ্ছে মানে কি, আচ্ছা এগুলো একটু রিমুভ করি।
পজিটিভ দিকে যাচ্ছে মানে হচ্ছে এই নাম্বারটা হচ্ছে পজিটিভ নাম্বার। আর জিরো থেকে জিরোর নিচে যখন আমরা চলে আসবো, তাহলে দেখেন পজিটিভের প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম। আমাদের কোনো একটি নাম্বার, সাপোজ আমি একটি নাম্বার নিলাম হচ্ছে এন নামে ধরে নিলাম, এন নামে একটি নাম্বার। আচ্ছা, তো এই নাম্বারটা যদি জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে নাম্বারটা হবে পজিটিভ নাম্বার। তাহলে প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম, পজিটিভ হওয়ার সত্যটা আমরা পেয়ে গেলাম। জিরো থেকে বড়, জিরো থেকে বড়, জিরো সহ না কিন্তু। আচ্ছা, এবার যদি আমাদের একটু দিকে খেয়াল করি তাহলে দেখেন আমাদের ভ্যালুগুলোর মান আস্তে আস্তে কমতেছে, যত ওইদিকে যাচ্ছে, যত বাম দিকে যাচ্ছে তত মান কমতেছে। আচ্ছা, এখানে আপনারা বলেন তো -3 কি বড় নাকি -1 বড়? অনেকে হয়তো এই জিনিসে কনফিউশন। আচ্ছা, এক্ষেত্রে আমাদের -3টা কিন্তু ছোট, আমাদের -1টা কিন্তু বড়। আমাদের জিরোর কাছাকাছি যত যাবেন তত মান, ভ্যালুর মান বাড়তে থাকবে। জিরো থেকে যত উপরে যাবেন ভ্যালুর মান আরও বাড়তে থাকবে। জিরো থেকে যত নিচের দিকে নামতে থাকবেন তত হচ্ছে আমাদের ভ্যালুগুলোর মান কমতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটা আপনাকে ক্লিয়ার করতে পারলাম হয়তো বা। তো এখন দেখেন, তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা হচ্ছে জিরো থেকে যদি আমরা ছোট, জিরো এই এন যদি ছোট হয় জিরো থেকে, সেক্ষেত্রে এটাকে বলবো হচ্ছে নেগেটিভ নাম্বার। তাহলে আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম, যদি জিরো থেকে বড় হয় তাহলে পজিটিভ, জিরো থেকে ছোট হলে এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। আচ্ছা, যদি জিরো হয়, যদি জিরো হয় সেই জন্য আমরা পরবর্তী টিউটোরিয়ালটি অবশ্যই মনোযোগ দিব। আমরা আজকে এটা শিখবো না, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রোগ্রামটা অপূর্ণ থাকবে। আচ্ছা, যদি অপূর্ণ থাকবে সমস্যা নাই, আমরা ভেবে নেব যে জিরো নামে কোনো একটি বস্তু নেই আজকের প্রোগ্রামে। আমাদের আগের প্রোগ্রামে জিরো নামে কোনো একটি বস্তু নেই, জিরোকে আমরা ইগনোর করলাম। হ্যাঁ, জাস্ট আমরা এতটুকু ভেরিফাই করব যে এটা আমাদের পজিটিভ না নেগেটিভ, জিরো বাদে, জিরো ছাড়া যত নাম্বার আমরা নেব নাম্বারগুলোকে নেগেটিভ নাকি পজিটিভ নাম্বার। আচ্ছা, যদি জিরো হয় সেই টিউটোরিয়ালটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে, এই যে জানার জন্য আমরা পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই দেখব। আচ্ছা, যদি জিরো না, জিরো থেকে বড় হয় তাহলে আমরা এই কন্ডিশন দেবো, আমাদের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি জিরো থেকে বড় হয়, সরি দিয়ে দিচ্ছি, নাম্বারটা যদি জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে এখানে আসে প্রিন্ট করো যে তুমি হচ্ছে কোন নাম্বার, তুমি হচ্ছে পজিটিভ নাম্বার। যদি না হয়, জিরো থেকে যদি ছোটই হয় তাহলে সেগুলো তো অবশ্যই নেগেটিভ নাম্বার, তাই না? নেগেটিভ নাম্বার। আচ্ছা, আমরা এখানে যেটা আমরা ইগনোর করব, আমাদের যে ইগনোর সাবজেক্টটা সেটা হচ্ছে জিরো। আমরা বললাম যে এখানের মধ্যে আমরা যে জিরোটা আছে জিরোটাকে আমরা ইগনোর করব। কেন ইগনোর করবো পরবর্তী ক্লাসে আমরা সেই অ্যান্সারটা পাবো অবশ্যই, তাহলে পরবর্তী ক্লাসে আমাদের অ্যাটেন্ড করতে হবে, তাই না? দেখেন তো, আমি যদি এখন এখানে একটা নাম্বার দিই, সাপোজ হচ্ছে আমি 20 দিলাম, এখানে তো এটা পজিটিভ আমার বলতেছি কিনা, 20 পজিটিভ, হ্যাঁ পজিটিভ, জিরো থেকে তো 20 বড় হয়, পজিটিভ তো হবে, তাই না? যদি আমি এখন আবার নেই, আবার যদি এখন যদি -20, এখন যদি আমরা -20 দিয়ে দিই তাহলে কি হচ্ছে? তাহলে দেখেন নেগেটিভ নাম্বার। আচ্ছা, যেহেতু আমি বলছি যে এটা আমাদের আমাদের যে আজকের প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমাদের প্রবলেমের যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামটা এখনও সম্পূর্ণ হয় নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে সম্পূর্ণ হয়েছে কি হয় নাই। দেখেন, যদি আমরা জিরো দিই, দেখেন নেগেটিভ নাম্বার আসতে হবে। জিরো কি নেগেটিভ নাম্বার না? আমরা সবসময় মনে রাখবো একটা কথা, জিরো হচ্ছে নন নেগেটিভ নাম্বার, মানে অঋণাত্মক সংখ্যা। জিরো ঋণাত্মক সংখ্যা, জিরো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আচ্ছা, যারা ঋণাত্মক আর অঋণাত্মকের মধ্যে হচ্ছে একটু কনফিউজ, আমার আজকে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা একটু সার্চ করবেন ঋণাত্মক অঋণাত্মকের মধ্যে পার্থক্য কী, দেন হচ্ছে আপনারা নিজেরাই বুঝবেন আসলে অঋণাত্মক মানে কী জিনিস। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের বর্তমান হচ্ছে আমাদের মেইন দুইটা প্রবলেম আমরা সলভ করলাম। তো এখানে যেহেতু অপূর্ণ রয়ে গেছে, তো অপূর্ণটা থাকার কারণে আমরা কি করব, পরবর্তী ক্লাস আমরা অ্যাটেন্ড করব। নেক্সট ক্লাস আমরা এতটুকু জানার জন্য আমরা নেক্সট ক্লাস অ্যাটেন্ড করব। নেক্সট ক্লাস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আচ্ছা, তো আমরা প্র্যাকটিস প্রবলেম আমরা সলভ করে ফেললাম। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই একদম ক্লিয়ারলি বুঝে গেলেন। যদি না বুঝেন অবশ্যই এখানে আমাদের গুগল ক্লাসরুমে একটা কমেন্টের অপশন আছে, ওইখানে কমেন্ট করতে পারেন। আচ্ছা, আর কারো যদি বেশি লজ্জা লাগে অবশ্যই আমার ইনবক্সে আসবেন। আমার ইনবক্স তো সবাই চেনেন হয়তোবা, ইনবক্সে আসবেন, আসার পর একটা ছোটো করে মেসেজ দিবেন, কোনো সমস্যা, আমার কাছে কোনো লজ্জা নাই, আমি হচ্ছে আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দেব। ধন্যবাদ সবাইকে।